হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে আইএলটিএস রাইটিংয়ের ক্ষেত্রে প্ল্যানিংয়ের গুরুত্ব বা আমরা কিভাবে প্ল্যানিং করব এবং কিভাবে একটা এসের স্ট্রাকচার ডেভেলপ করব। আমরা জানি যে কোনো কাজের পূর্বেই প্ল্যানিংটা অত্যন্ত ইম্পর্টেন্ট। বলা হয়ে থাকে যুদ্ধ জয়ের পূর্বে কিভাবে আপনি প্ল্যান করলেন সেটার উপরে ডিপেন্ড করে আপনি যুদ্ধে কতটুকু জয় করতে পারছেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় 90% স্টুডেন্ট প্ল্যানিং ছাড়াই একটা এসে লেখা শুরু করে দেয় এবং পরবর্তীতে তারা ফ্রাস্ট্রেশনে ভুগে যে তাদের এসেগুলো এলোমেলো হয়েছে, আইডিয়াগুলো ওয়েল কানেক্টেড না এবং তারা সাজানোভাবে লিখতে পারেনি। সেই জন্যই তাদের কোহেরেন্স অ্যান্ড কোহেশন এবং টাস্ক রেসপন্সে মার্কস কমে যায়। সো আপনি যদি ওয়েল কানেক্টেড এবং ওয়েল সিকোয়েন্সিয়াল একটা এসে লিখতে চান তাহলে পূর্বেই আপনাকে প্ল্যান করতে হবে এবং প্ল্যানিংয়ের ক্ষেত্রে 3 থেকে 4 মিনিট অবশ্যই সময় ব্যয় করতে হবে। সো অনেকে বলেই থাকেন যে আমাদের তো এসে লেখার জন্য টাইম নেই, 40 মিনিট, সেখানে আবার প্ল্যানিং করবো কোথায়? এটা টোটালি একটা রং কনসেপ্ট, কারণ আপনার লেখার 50% কাজই হয়ে যাবে প্ল্যানিং স্টেজে। আপনার প্ল্যান যদি ভালো ওয়েল ডেভেলপড হয় আপনার এসে রাইটিংটা ভালো হবে। সুতরাং এই ক্ষেত্রে কিছুটা টাইম ইউজ আমাদের করতে হবে। সো আজকে আমরা দেখি কিভাবে প্ল্যানিং করে এবং কিভাবে একটা স্ট্রাকচার এসে ডেভেলপ করা হয়ে থাকে। সো প্রথম কাজ হচ্ছে কি আমাদের একটা কোশ্চেন পাওয়ার পরে কোশ্চেনটা অ্যানালাইসিস করা। আইএলটিএস টাস্ক 2 বা ফোকাস রাইটিংয়ের ক্ষেত্রে যে কোশ্চেনটা আমাদের দেওয়া হয়ে থাকে সেই কোশ্চেনটা দেখে আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হবে এটা কী ধরনের কোশ্চেন। আমরা জানি সাধারণত 5 ধরনের এসে হয়ে থাকে: এগ্রি, ডিসএগ্রি, অপিনিয়ন এসে, ডিসকাশন এসে, প্রবলেম সলিউশন এসে, এরকম। সো প্রথম কাজ হচ্ছে এসেটা আইডেন্টিফাই করা, তারপরে সেটাকে স্ট্রাকচার অনুযায়ী লেখা। প্রত্যেকটা এসেতে একটা প্রথমে স্টেটমেন্ট দেওয়া থাকে। স্টেটমেন্টটা দেখে আমাদের 3টা জিনিস প্রথমে ফাইন্ড আউট করতে হবে: কিওয়ার্ডস, মাইক্রো কিওয়ার্ডস অ্যান্ড ইনস্ট্রাকশন ওয়ার্ড। কিওয়ার্ডস বলতে বোঝানো হচ্ছে জেনারেল কোনো একটা টপিকের উপর নিশ্চয়ই এসেটা দেওয়া হয়েছে, সেটা কোন জেনারেল টপিকের উপর দেওয়া হয়েছে। এরপর আমাদের দেখতে হবে যে কোশ্চেনটা করা হয়েছে সেই কোশ্চেনটার সাথে রিলেটেড স্টেটমেন্টে কোন বিষয়টা রয়েছে, সেটাকে বলা হয় স্পেসিফিক টপিক। এবং কোশ্চেনটা যে বিষয়ের উপর করা হয়েছে সেটাকে বলা হয় ইনস্ট্রাকশন ওয়ার্ড। আর একটু ক্লিয়ার হবে আমরা যদি একটা এক্সাম্পল দেখি। One of the consequences of improved medical care is that the people are living longer and life expectancy is increasing. Do you think the advantages of this outweigh the disadvantages? অর্থাৎ মেডিকেল কেয়ারে যে ইমপ্রুভমেন্টের কারণে আমাদের লাইফ এক্সপেক্টেন্সি বা লঙ্গার বা দীর্ঘতর জীবন আমরা পাচ্ছি। আপনি কি মনে করেন যে এটার যে অ্যাডভান্টেজ সেটা কি ডিসঅ্যাডভান্টেজের চেয়ে বেশি কি না? সো এই স্টেটমেন্টটা যদি দেখি আমরা, সেখানে কয়েকটা বিষয় রয়েছে। 1 নম্বর, ইমপ্রুভড মেডিকেল কেয়ার, অর্থাৎ যে কারণে আমাদের লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে যাচ্ছে বা আমরা দীর্ঘতর জীবনযাপন করতে পারছি। সো আপনাকে বলা হচ্ছে যে এটার যে অ্যাডভান্টেজ সেটা কি ডিসঅ্যাডভান্টেজের চেয়ে বেশি কিনা। কার অ্যাডভান্টেজ প্রথমে আপনাকে দেখতে হবে। আপনাকে যে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে এখানে ইনস্ট্রাকশন ওয়ার্ড বলতে বোঝানো হচ্ছে ডু ইউ থিঙ্ক দ্য অ্যাডভান্টেজেস অফ দিস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস। তাহলে প্রথমে আমরা খুঁজে নিচ্ছি কোশ্চেন থেকে আমাদের ইনস্ট্রাকশন ওয়ার্ড, যেটা দ্বারা আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে সেটা কি। তাহলে সেটা হচ্ছে কি আমাদের অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজের চেয়ে বেশি কিনা। এবার আমাদের দেখতে হবে স্পেসিফিক ওয়ার্ড বলতে কি বোঝানো হচ্ছে ইনস্ট্রাকশনটা কার সাথে রিলেটেড, কোনটার অ্যাডভান্টেজ। এখানে অ্যাডভান্টেজ হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি, অর্থাৎ লঙ্গার লাইফ। সো লঙ্গার লাইফটা হচ্ছে আমাদের স্পেসিফিক টপিক যেটার উপর আমাকে এসে লিখতে হবে। তো লঙ্গার লাইফটা কেন ঘটছে? ইমপ্রুভ মেডিকেল কেয়ার। ইমপ্রুভ মেডিকেল কেয়ার এখানে হচ্ছে একটা জেনারেল টপিক। উই হ্যাভ টু ডিসাইড হুইচ সাইড ইজ স্ট্রঙ্গার। এই এসেটা লিখতে হলে এবার আমাদের কাজ হচ্ছে ডিসাইড করতে হবে কোন সাইডটা স্ট্রঙ্গার, অর্থাৎ লঙ্গার লাইফটা কি অ্যাডভান্টেজ নাকি এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। অর্থাৎ এখানে কি অ্যাডভান্টেজটা বেশি স্ট্রং না ডিসঅ্যাডভান্টেজটা বেশি স্ট্রং। নিশ্চয়ই কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। সো প্রথম কাজ হচ্ছে কি আমরা যদি অত কমপ্লেক্সভাবে চিন্তা না করি, প্রথম কাজ হচ্ছে একটা কোশ্চেন দেখে আমাদের প্রথমে আইডেন্টিফাই করা যে এসেটা কী ধরনের। তারপরে আমরা এসেটা কী বিষয়ের উপর একটা জেনারেল টপিক এবং তার স্পেসিফিক টপিক। জেনারেল টপিকটা আমাদের কেন লাগবে? আমরা যখন একটা ইন্ট্রোডাকশন লিখতে যাই প্রথম কাজ হচ্ছে তার একটা নিউট্রাল ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স লিখতে হয়, অর্থাৎ জেনারেল একটা সেন্টেন্স লিখতে হয়। সেই জন্য আমাদের জেনারেল টপিকটা জানা দরকার। স্পেসিফিক টপিক কেন জানা দরকার? পরবর্তীতে আমাদের যখন রিরাইট করতে হয় এবং
যে টপিকের উপর বেস করে এসে লিখবো তখন আমাদের স্পেসিফিক টপিক বিষয়টা জানতে হয়। সো আমরা একটু সামনে আগাই। সো প্রথম হচ্ছে কি আমরা এসেটাকে বা কোশ্চেনটাকে অ্যানালাইজ করলাম, এরপর আমাদের কাজ হচ্ছে আইডিয়া জেনারেশন করা। সো আইডিয়া জেনারেশনে এসে দুটো বিষয় আমাদের একটু খেয়াল রাখতে হবে কোশ্চেন অনুযায়ী। হোয়াই দ্য অ্যাডভান্টেজেস অফ ইনক্রিজ লাইফ এক্সপেক্টেন্সি স্ট্রং, অর্থাৎ লাইফ এক্সপেক্টেন্সি যদি বেড়ে যায় বা লঙ্গার জীবন যদি হয় সেই ক্ষেত্রে এটার অ্যাডভান্টেজটা কেন বেশি। হোয়াই আর দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ ইনক্রিজড লাইফ এক্সপেক্টেন্সি উইক, অর্থাৎ নিশ্চয়ই এটার ডিসঅ্যাডভান্টেজ আছে কিছু, এই ডিসঅ্যাডভান্টেজটা কেন কম। যেহেতু কোশ্চেনে বলা হচ্ছে এটার অ্যাডভান্টেজটা কি ডিসঅ্যাডভান্টেজের চেয়ে বেশি কিনা, সুতরাং আপনাকে ডিসাইড করতে হবে অ্যাডভান্টেজটা বেশি কিনা, সেটা কেন স্ট্রং সেটা বের করতে হবে। ঠিক সিমিলারলি আপনাকে বের করতে হবে যে ডিসঅ্যাডভান্টেজটা কেন উইক। সো প্ল্যানিং স্টেজে এসে আমরা এই বিষয়টা নিয়ে একটু ভাববো। সো আমরা প্রথমে দেখি কেন আমাদের অ্যাডভান্টেজটা বেশি। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ওন্ট হ্যাভ টু ডাই কুইকলি, অর্থাৎ যদি আমাদের লঙ্গার জীবন হয় তাহলে আমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি খুব দ্রুত মারা যাবে না, এটাই হচ্ছে কি একটা অ্যাডভান্টেজ। সো ডিসঅ্যাডভান্টেজ কি? ডিমান্ড ফর ফুড অ্যান্ড রিসোর্সেস, যদি লোক বেশি দিন বাঁচে তাহলে ফুড এবং রিসোর্সের ডিমান্ডটা বেড়ে যাবে। সো আমরা দেখতেছি যে এখানে একটা অ্যাডভান্টেজও আছে ডিসঅ্যাডভান্টেজও আছে। সো অ্যাডভান্টেজ তো আমরা বুঝলাম যে আমাদের সবাই অনেক দিন বেঁচে থাকবে, সেটা আমাদের জন্য ভালো, কিন্তু সিমিলারলি আমরা একটা ডিমান্ড ফর ফুড অ্যান্ড রিসোর্সেস এটাও আছে। তো এই যে জিনিসটা আছে ডিমান্ড ফর ফুড অ্যান্ড রিসোর্সেস, এই জিনিসটাকে আমাদের এবার বলতে হবে যে এটা তেমন ডিসঅ্যাডভান্টেজ না, এটাকে উইক করে দিতে হবে। যেহেতু আমরা এসের মাঝে সাপোর্ট দেবো, অ্যাডভান্টেজের প্রতি জোর দেবো, সো এটাকে উইক করবো কীভাবে আমরা? উইক আর্গুমেন্ট ডিউ টু টেকনোলজি, যেহেতু এখন টেকনোলজির যুগ সেহেতু আমাদের বেশি বেশি প্রোডাকশন হচ্ছে এবং রিসোর্সও বেশি, সেহেতু এই ডিমান্ড ফর ফুড এবং রিসোর্সটাকে আমরা ওভারকাম করতে পারবো। সুতরাং এই যে ডিসঅ্যাডভান্টেজ থাকলেও সেই ডিসঅ্যাডভান্টেজটা স্ট্রং না, সেই জন্য এটা উইক। এবার চলে আসি আমরা স্ট্রাকচার ডেভেলপমেন্টে। উই নিড টু পুট আওয়ার এসে ইনটু এ স্ট্রাকচার, আমাদের এসেটাকে একটা স্ট্রাকচারের মাঝে রাখতে হবে। সো প্রথমে যদি দেখি আমরা একটা ইন্ট্রোডাকশনের প্রথম কী থাকবে? একটা টপিক সেন্টেন্স থাকবে। টপিক সেন্টেন্সের পরে আমরা যে কাজটা করবো সেকেন্ড হচ্ছে প্যারাফ্রেজ করব এবং থিসিস স্টেটমেন্ট বা আউটলাইন লিখব। প্রথম হচ্ছে টপিক সেন্টেন্সে থাকবে একটা নিউট্রাল স্টেটমেন্ট অ্যাবাউট দ্য টপিক। এই যে টপিক, সেই টপিক নিয়ে একটা নিউট্রাল বা জেনারেল সেন্টেন্স বলতে হবে, যেখানে আমরা কোনো পক্ষে থাকবো না বা বিপক্ষে থাকবো না। সো এই টপিক সেন্টেন্স লিখতে হলে আমাদের জেনারেল টপিক জানতে হবে। জেনারেল টপিকটা কী ছিল আমাদের? ইমপ্রুভ মেডিকেল কেয়ার, অর্থাৎ ইমপ্রুভ মেডিকেল কেয়ারের কারণে তো আমাদের লঙ্গার লাইফ পাচ্ছি, তাহলে ইমপ্রুভ মেডিকেল কেয়ারের উপরে একটা সেন্টেন্স লিখবো নর্মাল। সো আমরা ওই যে প্রথমে আইডেন্টিফাই করেছিলাম যে জেনারেল ওয়ার্ড, সো আমাদের এখানে এটা কাজে লাগলো। পরবর্তী কাজ হচ্ছে আমরা রিরাইট করব বা প্যারাফ্রেজ করব। রিরাইট কোনটা করব? যে স্টেটমেন্ট আমাদের কোশ্চেনে দেওয়া আছে সেটাকে আমরা নিজের ভাষায় লিখব। সো রিরাইট বা প্যারাফ্রেজ কীভাবে করে সেটা নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে, আপনারা সবাই একটু দেখে নেবেন। সো রিরাইট বা প্যারাফ্রেজ অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ইস্যু। সেটাকে করার জন্য আমরা কী করতে পারি? সাধারণত সিনোনিম বা ওয়ার্ড ফরম্যাট চেঞ্জ করে সেম ইনফরমেশন বা একটু ডিফারেন্ট ওয়েতে আমরা লিখি। তারপরে কাজ হচ্ছে কি থিসিস স্টেটমেন্ট বা আউটলাইন, অর্থাৎ এই এসেতে আমরা কী বিষয় নিয়ে আলোচনা করছি সেইটা সম্পর্কে একটা রিডারকে কমপ্লিট ধারণা দেওয়া। যেহেতু এখানে দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, একটা অ্যাডভান্টেজ যেটা হচ্ছে হ্যাপিনেস, যেহেতু অনেকদিন আমাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসরা বেঁচে থাকবে সেহেতু আমাদের ফ্যাসিলিটি হচ্ছে হ্যাপিনেস বেড়ে যাবে। ডিসঅ্যাডভান্টেজ কি? ডিমান্ড। সো থিস স্টেটমেন্টে বা আপনার ইন্ট্রোডাকশনে যে লাস্ট সেন্টেন্সটা সেখানে এই দুইটা বিষয় নিয়ে থাকবে, অর্থাৎ লঙ্গার লাইফের কারণে আমাদের হ্যাপিনেস বাড়ছে, ঠিক একইভাবে ডিমান্ডও বাড়ছে, যেটা আবার আপনার মডার্ন টেকনোলজি দ্বারা উইক হয়ে যাচ্ছে। পরের স্টেজ হচ্ছে আমাদের যেটা বডি প্যারাগ্রাফ লিখতে হবে। বডি প্যারাগ্রাফের মধ্যে কি থাকবে? প্রথম বডি প্যারাগ্রাফে থাকবে অ্যাডভান্টেজ নিয়ে, কেন অ্যাডভান্টেজটা স্ট্রং সেটা নিয়ে বলতে হবে। সেকেন্ড বডি প্যারাগ্রাফে থাকবে ডিসঅ্যাডভান্টেজ নিয়ে, ডিসঅ্যাডভান্টেজটা কেন আবার উইক সেটাও বলতে হবে। সো প্রথমে চলে আসি আমরা প্রথম বডি প্যারাগ্রাফ। প্রথম বডি প্যারাগ্রাফে যে কোনো বডি প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সটাকে বলা হয় টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স আমরা আলোচনা করব এখানে হ্যাপিনেস নিয়ে, যেহেতু আমাদের লঙ্গার লাইফ নিয়ে আলোচনা হচ্ছে, তো লঙ্গার লাইফের মেইন পারপাস হচ্ছে হ্যাপিনেস। সো প্রথম স্টেটমেন্টটা থাকবে আমাদের হ্যাপিনেস নিয়ে। এরপরে হচ্ছে আমরা এটাকে একটা এক্সপ্লানেশন দিব কেন হ্যাপিনেস লঙ্গার লাইফের কারণে বাড়ছে। সেটা হচ্ছে
এক্সপ্লানেশনের মধ্যে থাকবে যেহেতু ডেথ কজ আনহ্যাপিনেস, যেহেতু ডেথের কারণে আনহ্যাপিনেস বেড়ে যায়, সেহেতু আমরা 2 থেকে 3টা সেন্টেন্সের মাধ্যমে এরপর একটা এক্সপ্লানেশন দেবো, তারপরে একটা এক্সাম্পল দিব এবং একটা ক্লোজিং সেন্টেন্স লিখব। সো একটা বডি প্যারাগ্রাফে সাধারণত 4 ধরনের সেন্টেন্স থাকে। প্রথম হচ্ছে টপিক সেন্টেন্স। এই টপিক সেন্টেন্স দ্বারা বোঝানো হয় প্যারাগ্রাফটা কী নিয়ে লেখা হচ্ছে, একটা সেন্ট্রাল আইডিয়া থাকে। এরপরে যে টপিক সেন্টেন্সটা লিখলাম সেটাকে আমরা ফার্দার এক্সপ্লানেশন দেওয়া হয় 1 থেকে 2টা সেন্টেন্সের মাধ্যমে। পরবর্তীতে একটা এক্সাম্পল দেওয়া হয় সেই আইডিয়া বা লজিককে সাপোর্ট দেওয়ার জন্য, এবং একটা লাস্টে এন্ডিং সেন্টেন্স দিয়ে পুরো বডি প্যারাগ্রাফটা সমাপ্ত করা হয়। পরবর্তী বডি প্যারাগ্রাফে এসে আমরা ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করবো এবং ডিসঅ্যাডভান্টেজটা কেন উইক সেই বিষয়টি নিয়ে বলবো। সিমিলারলি সেকেন্ড বডি প্যারাগ্রাফে প্রথম সেন্টেন্সটা হবে টপিক সেন্টেন্স, যেখানে আমরা আলোচনা করব ডিমান্ড প্রবলেম সলভ বাই টেকনোলজি। যেহেতু টেকনোলজির কারণে আমরা অনেক রিসোর্স বা অনেক প্রোডাকশন রেট বাড়াতে পেরেছি, সেহেতু আমাদের যে ডিমান্ড প্রবলেম তৈরি হবে সেই ডিমান্ডটা সলভ করতে পারবো, সেহেতু এই ডিসঅ্যাডভান্টেজটা তেমন একটা থাকবে না। এটা এক্সপ্লানেশন দেবো। সিমিলারলি প্রোডাক্টিভিটি বেড়ে যাচ্ছে, এই জন্য একটা এক্সাম্পল যেমন হাইব্রিড ক্রপসের কারণে কি হচ্ছে, আমাদের অনেক বেশি উৎপাদন বেড়ে যাচ্ছে, একটা এক্সাম্পল দেবো। এরপরে একটা এন্ডিং সেন্টেন্স দেবো। এভাবে আমরা সেকেন্ড বডি প্যারাগ্রাফটা সমাপ্ত করব। ফাইনাল হচ্ছে কনক্লুশন। কনক্লুশনে কি থাকবে? কনক্লুশনে একটা সামারি থাকবে যেখানে মেইন পয়েন্টগুলো নিয়ে আলোচনা হবে। তো এইভাবে একটা স্ট্রাকচার ডেভেলপ করা হয়। এভাবে প্রত্যেকটা এক্সে ধরে ধরে পৃথক পৃথক স্ট্রাকচার ডেভেলপ করা নিয়ে আমার চ্যানেলে সামনে অনেকগুলি ভিডিও আসবে। সো আপনারা সবাই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকুন এবং নেক্সট ভিডিওগুলো আপডেট থাকুন। সো আমরা যদি একটা সারসংক্ষেপ বা সামারি বলি, একটা প্ল্যানিং কিভাবে করা হয়ে থাকে, তার জন্য আমরা একটা কোশ্চেন বোঝার ট্রাই করি। Some people believe that there should be fixed punishment for each type of crime. Others, however, argue that the circumstances of an individual crime and the motivation for committing it should always be taken into account when deciding on the punishment. Not হবে এখানে। Discuss both views and give your opinion. So এখানে আমরা দেখছি যে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে কিছু লোক বিশ্বাস করে যে প্রত্যেকটা ক্রাইমের জন্য একটা একটা করে ফিক্সড পানিশমেন্ট থাকা উচিত। অর্থাৎ চুরি করলে চুরির জন্য একটা ফিক্সড, মার্ডার করলে মার্ডারের জন্য একটা ফিক্সড। কিন্তু কিছু লোক এটা আর্গু করে যে প্রত্যেকটা ক্রাইমের একটা মোটিভেশন বা সার্কামস্ট্যান্সেস বা সিচুয়েশনাল অবস্থা থাকে। সো কেউ হয়তো অ্যাক্সিডেন্টালি কোনো কিছু করে ফেলতে পারে, হয়তো সে সেটা চাচ্ছিল না। সো সেই জন্য সিচুয়েশন বা মোটিভেশন কনসিডার করে পানিশমেন্ট দেওয়া উচিত। সব ক্রাইমের জন্য ফিক্সড পানিশমেন্ট থাকা উচিত না। ডিসকাস বোথ ভিউস, আপনার উভয় পক্ষের ভিউটা ডিসকাস করতে হবে এবং গিভ ইউর ওপিনিয়ন। সো এই ধরনের স্টেটমেন্টের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, 2টা বডি প্যারাগ্রাফে একটাতে এক পক্ষের ভিউ নিয়ে আলোচনা করতে হবে যে ফিক্সড ক্রাইমের জন্য ফিক্সড পানিশমেন্ট। সেকেন্ড বডি প্যারাগ্রাফে আমাদের আলোচনা করতে হবে যে ফিক্সড না সিচুয়েশনাল ক্রাইমের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন পানিশমেন্ট হবে। সো প্রথম যখন আমরা কোশ্চেনটা পেয়ে যাচ্ছি সেটা দেখে আমরা বুঝছি যে এটা ডিসকাস বোথ ভিউস টাইপের স্টেটমেন্ট। সো এটার ক্ষেত্রে আমাদের কয়েকটা পয়েন্ট জানা দরকার। সেটা কি, প্রথম পক্ষ যারা তারা কি পয়েন্ট নিয়ে আলোচনা করবে, সেকেন্ড পক্ষ কি তারা কি পয়েন্ট নিয়ে আলোচনা করবে। সো টপিক হচ্ছে ফিক্সড পানিশমেন্ট। ফিক্সড পানিশমেন্টের ক্ষেত্রে প্রথম পক্ষে আলোচনার বিষয়বস্তু হতে পারে সার্কামস্ট্যান্সেস ফর মোটিভেশনাল ক্রাইম, আর একটা হচ্ছে ফিক্সড পানিশমেন্ট। তো 2টা পক্ষ, একটা পক্ষ হচ্ছে ফিক্সড পানিশমেন্ট আর একটা পক্ষ হচ্ছে মোটিভেশন ফর ক্রাইম। সো যেহেতু এটা ডিসকাস বোথ ভিউজ, সো আমাদের উভয় পক্ষের ভিউজ নিয়ে আলোচনা করতে হবে। সো ফিক্সড পানিশমেন্টের পক্ষে কি সিম্পল এবং নো নিড টু ক্রাইম। পয়েন্ট হচ্ছে আমরা পয়েন্ট আউটটা করে রাখবো। ফিক্সড পানিশমেন্ট হলে কি হবে, বিচার করাটা খুব সহজ হয়ে যাবে, প্রত্যেকটা এই অপরাধের জন্য এই সাজা। সো আমাদের কোনো কোর্টে যাওয়ার প্রয়োজন হবে না, সিম্পল হয়ে যাবে বিষয়টা। সো আমাদের পুরো প্যারাগ্রাফ জুড়ে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। মোটিভেশন ফর ক্রাইমের ক্ষেত্রে কী হবে, ফেয়ার সিস্টেম। অর্থাৎ যদি মোটিভেশন বিবেচনা করেন তাহলে সেটা ফেয়ার হবে, অর্থাৎ কম অপরাধের জন্য বেশি সাজা বা বেশি অপরাধের জন্য কম সাজা এরকম হবে না। তো সেকেন্ড বডি প্যারাগ্রাফে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। কোশ্চেনে যেহেতু বলেছে যে ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর ওপিনিয়ন, আপনার ওপিনিয়ন দিতে হবে। তাহলে আপনি কোনটার পক্ষে, আপনি চাইলে প্রথম পক্ষ বা দ্বিতীয় পক্ষ যে কোনো একটা পক্ষ নিতে পারেন। তাহলে আমি যদি এখানে ধরে নিচ্ছি আমার ভিউ হচ্ছে ফিক্সড ফর পিটি ক্রাইমস, অর্থাৎ ছোটো অপরাধের জন্য আমি ফিক্সড, আজ কিন্তু বড় অপরাধ হলে আমি মোটিভেশন ফর ক্রাইম।
সো এইভাবে আমাদের প্ল্যানটা সাজাতে হবে। সো যদি আমি ইন সামারিতে বলি, যখন আমরা একটা কোশ্চেন পাবো তখন প্রথম কাজ হচ্ছে গিয়ে কোশ্চেনটা পাওয়ার পরে আমাদের কোশ্চেনটা অ্যানালাইসিস করে পয়েন্টগুলো খাতার এক কোণায় বা হচ্ছে গিয়ে কোশ্চেনের মাঝে যেভাবেই হোক লিখে ফেলা আপনার মতো করে। আমি এখানে একটা বক্স করেছি, আপনারা আপনাদের সুবিধা মতো করবেন। সো একটা কোণায় ছোটো করে লিখে ফেলা পয়েন্টগুলি। তো এতে করে যেটা হবে, আপনি যখন টোটাল এসেটা লিখতে যাবেন তখন আপনাকে স্ট্রাগল করতে হবে না যে কোনটার পরে কোনটা লিখবেন। আপনি তো জানেন এটা হচ্ছে কি ফিক্সড পানিশমেন্টের পক্ষে এই যুক্তি, সো এই যুক্তিগুলিই আপনি লিখবেন। মোটিভেশনাল পানিশমেন্টের পক্ষে এই যুক্তি, সো এই যুক্তিগুলি লিখবেন। এর বাইরে কোনো কিছু লিখতে হবে না বা বাইরে কিছু আইডিয়া করতে হবে না। সো প্ল্যানিংটা যদি আপনার প্রপার হয়ে থাকে, সো আপনার এসে লেখাটা অনেক ইজি হয়ে যাবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হবে।